সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি পাচারের টাকা ফিরবে কবে, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে ঠিক এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন ডক্টর এ.কে.এম. ওয়ারেসুল করিম, ডিন, স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, নর্থ সাউথ ইউনিভার্সিটি। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর এ.কে.এম. ওয়ারেসুল করিম। আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করে দিতে চাই, কারণ আমাদের আরও একজন অতিথি ইতোমধ্যে পথিমধ্যে আছে। আমি যে প্রসঙ্গটি আজকে রেখেছি, পাচারের টাকা কবে ফিরবে, সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে এবং বারংবার আশ্বাস দেওয়া হচ্ছে যে খুব দ্রুতই পাচারের টাকা ফেরত আনা হবে, যে প্রায় মানে প্রায় 30 লক্ষ কোটি 28 লক্ষ কোটি শুনেছিলাম। 28 লক্ষ কোটি মানে মতান্তরে রাইজিং বাই দ্য ডে, এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে আসলে এই পরিমাণ টাকা দেশে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া বা বিষয়টি, এটি নিয়ে সরকারের পদক্ষেপগুলো কি কি, যেহেতু সরকার বারবার আশ্বাস দিচ্ছে যে খুব দ্রুতই টাকা ফিরিয়ে আনা হবে, আদৌ কি সম্ভব এই টাকা, মানে যেটুকুন গেছে সেটুকুন ফিরিয়ে আনা কি সম্ভব, যে পরিমাণে গেছে? আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি, ডক্টর এ.কে.এম. ওয়ারেসুল করিম। থ্যাংক ইউ সোনিয়া। এটা খুবই পার্টিনেন্ট কোয়েশ্চেন, ভেরি রেলিভেন্ট। এবং দেশের জনগণ যারাই কনসিয়াস, যারাই নিউজ অবজার্ভ করছেন, পার্লামেন্টে ডেলিবারেশনস যারা ফলো করছেন, তারা এ ব্যাপারে আপনার মতো সেম কোয়েশ্চেন তাদেরও, যে পাচারের টাকাটা কবে ফিরবে বা আদৌ ফিরবে কিনা। এখানে কয়েকটা প্রশ্ন আছে। ফার্স্ট অফ অল, পাচারের টাকা বলে আমরা যত একটা সার্টেন অ্যামাউন্ট বলছি, এর আগে হোয়াইট পেপারে ছিল 28 লক্ষ কোটি টাকা, এবং কেউ বলছেন আরও বেশি। আমার মনে হয় যদি 28 লক্ষ কোটি টাকার অ্যামাউন্টটা সত্যি হয়, তাহলে অফকোর্স গত 1.5 বছর আরও বেড়েছে, কারণ হোয়াইট পেপার তো পাবলিশ হয়েছিল 5ই আগস্টের পর কয়েক মাস পর, এখন তো আরও প্রায় 2 বছর হলো। সো এই টাকাগুলো ফিরতে পারে, এটা প্রসেসটা ভেরি কাম্বারসাম। এখানে ফাইন্যান্সিয়াল, আমরা এটাকে বলি ফরেনজিক অ্যাকাউন্টিং প্রয়োজন, যে আপনাকে পুরো ট্রেইলটা ফাইন্ড আউট করতে হবে, যে কোত্থেকে গেছে, কোথায় আছে, কে নিয়েছে। এর মধ্যে বিদেশে, যেমন সেদিন আমরা একটা প্রোগ্রাম আপনার টিভিতে তো করলাম, যে সুইস ব্যাংকে বাংলাদেশিদের 12,500 কোটি টাকা, 12,600 কোটি টাকা সেখানে এবার ব্যালেন্স, এবং 2025-এ 3,000 কোটি টাকা, about 41% ইনক্রিজ ওভার দ্য লাস্ট ইয়ার। সো এখন এগুলো, যেমন সুইস ব্যাংকের অ্যামাউন্টটা একদম অফিসিয়াল, ইটস অথেন্টিক, যে ব্যালেন্স ওনারা বলছেন সেটা ঠিক, কিন্তু পুরো টাকা যে পাচার করা টাকা এমনও কিন্তু আমরা শিওর না। এখানে কোনো এখনো যে ফরেনজিক কোনো অডিট হয় নাই। এখানে অফিসিয়ালি বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, তারা বলতে পারবেন যে তাদের কাছে কত ট্র্যাক আছে। তারা এর বাইরে, এখন অনেকে কিন্তু সেদিন আমরা বলেছিলাম যে যারা টাকা পাচার করে, মানি লন্ডারিং, এটা নিশ্চয়ই ব্যাংকিং চ্যানেলে অনেকগুলো জানা। আজকে একদিন আগে নিউজ পেপারে দেখলাম যে কোন একটা গ্রুপ, আই থিঙ্ক আজকেই একটা পার্টিকুলার নামেই আসছে, আমার এখন নামটা মনে করতে পারছি না, যে ওনারা মানে ইনভয়েসিং ধরুন এক্সপোর্ট করেন, এক্সপোর্টের প্রপার এক্সপোর্টই হচ্ছে আরএমজি সেক্টর থেকেই, এবং যে বিলটা হওয়ার কথা সেই বিলের অনলি 1/3 বা 1/4 বাংলাদেশে আসে, এখানকার ব্যাংকে জমা হয়, বাকিটা হয়তো অন্য আরেকটা জায়গায় জমা করলেন। এখন যদি সাপ্লায়ারের সাথে, যদি আপনার কাস্টমারের সাথে যদি এমন অ্যারেঞ্জমেন্ট হয়, তাই না, আপনি ধরুন আমার থেকে একটা জিনিস কিনলেন, আমি যদি বলি যে সোনিয়া আমাকে পুরো টাকাটা ক্যাশে দেওয়ার দরকার নেই, ওখানে আমার ফ্রেন্ড আছে বা আমার রিলেটিভ আছে, আমার কোম্পানি আছে, এটা করে কারণ তারা ট্যাক্স এড়ানো একটা হতে পারে। আর একটা হচ্ছে বাংলাদেশে টাকাটা আনতেই চায় না। এই সোর্সগুলোর, এই মানুষগুলোর অনেকেরই আমরা মানে যেটা রিলেট করা যায়, যে তাদের অনেকের বড় বড় লোন আছে বাংলাদেশে, যে লোনটা তারা কোনোদিন না দেওয়ার ডিসিশন নিয়েছে। আচ্ছা, আমি ফিরবো ডক্টর এ.কে.এম. ওয়ারেসুল করিম। আরেকটু সময় নিয়ে আপনার কাছ থেকে একটু সময় নেই, এবং সময় নিয়ে আমি দর্শকদেরকে এবং আপনাকেও একটু জানিয়ে দিই যে আমাদের আরও একজন অতিথি বদিউর রহমান, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, তিনি যুক্ত হয়েছেন আমার সাথে। স্যার, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা। এবং আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছিলাম,
পাচারের টাকা ফিরবে কবে? জনাব ওয়ারিসুল করিম এর মধ্যেই বলেছেন যে আসলে পাচারের টাকা নিয়ে যে বিভিন্ন রকমের হয়, মানে নয় ছয় হয়, সে বিষয়টি নিয়ে তিনি কথা বলছেন, শুরু করেছিলেন। আমি কি আপনাকে প্রশ্নটা করে এসে আবার আপনার কাছে ফিরে আসি, আমি মজিবুর রহমানের কাছে একটু ফিরতে চাই। শুরুতেই এই পাচারের টাকা ফেরার কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা? কারণ প্রসেসিংটা অনেক লম্বা এবং যে পরিমাণ অর্থ গেছে বাংলাদেশ থেকে সেটিও কিন্তু কম নয়। বাংলাদেশ কি তার টাকাগুলো ফেরত পাবে কিনা আপনি কি মনে করেন জনাব বদিউর রহমান? ধন্যবাদ। মোটামুটি 20শে ফেব্রুয়ারি 2025-এর পরে 1 বছর 4 মাস 7 দিন পরে দেশ টিভিতে আসলাম। তো মিডিয়া বিচরণের অনেকগুলো সুবিধা অসুবিধা থাকে, কার নয়নে কারে লাগছে রে ভালো, কোন সময় ভালো লাগলো, কোন সময় কাকে ভালো লাগবে না, এসব হিসাব থাকে আর কি। পাচারের টাকা ফিরবে কিনা, পাবো কিনা, এটা আগেও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পরে এক সাক্ষাৎকারে একই কথা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল। দুটো জিনিস আমাদের খেয়াল রাখা দরকার। একটা হলো কিল পিঠের উপর পড়ে গেলে ওই কিলটা তো ফেরত আসে না। আরেকটা কিল দেয়া যায় শোধ করার জন্য, কিন্তু সেটা কিল পড়েছে ওটা ফেরত আসা কঠিন। তেল যদি বালিতে পড়ে যায় সে তেল উদ্ধার হয় না। পাচারের টাকা অনেকগুলো চ্যানেল হয়ে অনেকগুলো বোঝাপড়া হয়ে যায়। আমরা বহু আগে আওয়ামী লীগ আমলে একবার এক রাজ পরিবারে কারো পাচারের টাকা ফেরত আসছে এরকম একটা খবর পত্র পত্রিকায় দেখেছিলাম। এটা কঠিন ব্যাপার হয়, তার কারণ যারা পাচার করেছে তারা যারা পাচারের টাকা ফেরত আনবে তাদের থেকে অনেক বেশি বুদ্ধি রাখে এবং সাতগাঁট বেঁধে তারা এই কাজটা করে। অতএব ফেরত আসবে কিনা যখন আসে তখন বলা যাবে যে এসেছে, এর আগ পর্যন্ত আসবে বলা যাবে না। রিজার্ভ যে বাংলাদেশ ব্যাংকে চলে গেল, গভর্নর আতিউর তো এক মোহিত সাহেবকে তো জানাই না, 1 মাসের মতো পরে শোনা গেল যে নিজেরা সেরে নেবে, তারপরে কত কিছু করলো, জুয়ারে চলে গেল, কিছু সামান্য মাত্র আসছে। অতএব এটাতে এত বেশি আশাতবি হওয়ার কোনো কারণ নেই। আশা পর্যন্ত আশায় থাকতে হবে, ফেরত আসা পর্যন্ত আশায় থাকবেন, কিন্তু আশাটা পূরণ হবে কিনা, ফেরত আসা হবে কিনা, এটা দীর্ঘ প্রসেসের ব্যাপার। আমরা অনেক সময় এমনি বন্দি বিনিময় চুক্তি থাকলেও এখন কি আপনি শেখ হাসিনারে ফেরত আনতে পারতেছেন? ফাঁসির রায় তো দিলেন, হ্যাঁ, পারতেছেন না তো। বেনজির স্বরাষ্ট্রমন্ত্রী আর সালাউদ্দিন এবং বেনজিরেরা তো একই ব্যাচের ধরতে গেলে, 85 ব্যাচের, 88-এ জয়েন করেছে। তো এখন কি বেনজিরকে হুট করে আনতে পারতেছেন? এর আগে বঙ্গবন্ধুর খুনিদেরকে হুট করে আনা গেছে? কিছু হয়নি। তো এই সিস্টেমগুলো ইন্টার কান্ট্রি ম্যানেজমেন্টে চলে, যেখানে যায় তারাও এত সাধু নয় আপনি বললেই শুধু দিয়ে দিবে, তাদের নিজের ইন্টারেস্ট থাকে। আর যিনি নেন তিনিও কাকে কোথায় কিভাবে ম্যানেজ করে নিলে ওনাকে আর ধরা হবে না সেটা হয়। কারণ সিস্টেমের মধ্যে, শস্যের মধ্যে বুধ থাকলে, সিস্টেমে গলদ থাকলে প্রত্যেকেই গিভ অ্যান্ড টেক পলিসিতে চলে। আপনার ঠিক আছে পাচার ধরবেন, সুইস ব্যাংকে টাকা বেড়েছে, অসুবিধা কি, বেড়েছে তো, বাড়লো, থাকবে, চাইলে কি দিয়ে দেবে? দেবে না তো। আর যিনি নিচ্ছেন সুইস ব্যাংকে আমি যদি একটু ইন্টারাপ্ট করি, একটুখানি আমি যদি যোগ করি, সেটা হলো যে সুইস ব্যাংকে বলা হচ্ছে যে এখন মানে 12,000 কোটি টাকার মতো সুইস ব্যাংকে জমা দাঁড়িয়েছে, বেড়ে দাঁড়িয়েছে। এর মধ্যে 2025-এই প্রায় 3,000 কোটি টাকা বেড়েছে। তো এই 2025-এ তো আসলে ইন্টারিম ছিল, সেই সময়টা আসলে কারা, মানে এটা কি সব আওয়ামী লীগের নেতাকর্মীরাই টাকা পাচার করলো না কি অন্য কোনো মানে এর পেছনেও কোনো কারণ আছে আপনার কি? টাকা পাচারের বেলায় আপনার আওয়ামী লীগ বলেন, আলী বলেন, বাজাদ বলেন, হ্যাঁ, বা ইন্টারিমের সময় ইউনূসের গভর্নমেন্ট বলেন, তাদের লোকজন বলেন, নূতন কারা আসছে এগুলা বলেন, ওখানে যারা পাচার করে তারা কোনো দলের আদর্শের বিষয় নয়, ওটা তার নিজের আদর্শ। কারণ তার অনেকগুলো বিবেচনা থাকে।
যে এখানে টাকা থাকলে তার কি লাভ, কতটুকু সুবিধা, রাষ্ট্রীয় ব্যবস্থায় তার টাকা কতটুকু নিরাপদ। এই যে এখন যে ব্যাংকগুলা লাটে উলে গেল, ওই যে এসালাম নাকি একজন কোন আলমে একটা সমস্ত ব্যাংকের মালিক হয়ে গেল, পিকে হালদার, সবচেয়ে হ্যাঁ পিকে হালদার, তার বন্ধু বান্ধব বান্ধবী সব মিলে টাকা চলে গেল। তো কিভাবে যায়, একটা গ্যাং আছে, পুরোটার মধ্যে একটা লিয়াজও থাকে, সবাই এটার মধ্যে বেনিফিটেড হয় এবং যারা এটা পাহারা দেবে তারাও এটার সাথে জড়িত থাকে। স্যার একটু থামাই, সেটা হলো যে এই যে আপনি বললেন যে যারা এটা পাহারা দিবে তারা এটার মধ্যে অংশ নেয়। এই যে ব্যাংকগুলো, আমাদের ব্যাংকগুলোর অবস্থা তো আমরা খুব মানে ভালো মতোই ধারণা করতে পারি, যদিও এটা বলা হয় যে না ঠিক আছে সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু এই যে ব্যাংকের কর্মকর্তারাও এর সাথে জড়িত। আমরা অনেক সময় শুনেছি যে এখান থেকে নানা রকমের হয়, এখানেও নানা রকমের নয়ছয় হয়। তো এই এই বিষয়গুলো কিভাবে হয়? আপনাদের কাছে নিশ্চয়ই তথ্যগুলো আসতো, এই তথ্যগুলো কেমন ছিল আপনার কাছে একটু জানবো। আমি একটু ওয়ারিসুল করিমকে আবারও আলোচনায় যুক্ত করতে চাই। আপনি বলছিলেন যে এই মানুষগুলো আসলে দেশে টাকা ফেরত আনতেই চায় না, এদের মধ্যে একটা বড় অংশ আছে ঋণ খেলাফি, এবং তাদের কারণে আমাদের বাংলাদেশে যে তারল্য সংকটের যে বিষয়টি, ব্যাংকগুলো এখন ঢুকছে মানে অসুস্থ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। কোন ব্যাংকটা সবল কোন ব্যাংকটা দুর্বল এটা আমরা আর বুঝতে পারছি না। তো সেক্ষেত্রে এই মানুষগুলি আসলে মানে চিহ্নিত নয় এমন তো না। আমার মনে হয় সোনিয়া, হ্যাঁ আপনি যদি শুরুতে কয়েকজন, একটা স্মল পার্সেন্টেজ হবে যারা বৈধ টাকা বিদেশে রাখতে চান, কিন্তু আমাদের ব্যাংকিং চ্যানেল যেহেতু ডিফিকাল্ট, টাকা পাঠাতে পারমিশন লাগে, অনেক অ্যাপ্রুভাল, এবং একটা সময় তো খুব ডিফিকাল্ট ছিল। ইভেন স্টুডেন্ট টিউশন, ধরুন আপনার কোনো আত্মীয় যদি বিদেশে পড়তে যায়, তার টিউশন ফি পাঠানো খুব ডিফিকাল্ট ছিল। এখন ধরুন আমি একটা বাড়ি বিক্রি করলাম ঢাকায় 100 কোটি টাকার, এখন 100 কোটি টাকা আমি বাংলাদেশে না রিসিভ না করে আমি বিদেশে রিসিভ করতে চাই, সেখানে তো বাড়ি কিনতে চাই বা আমার কোনো আত্মীয় আছে, মানে ছেলে মেয়ে কন্যা। বাংলাদেশে 100 কোটি টাকা অফকোর্স রাখা যায়, অনেক লাভজনক হতে পারে, ইন্টারেস্ট রেটও খুব কম না বাংলাদেশে, ডিপোজিট রাখলে তো অ্যাটলিস্ট মানে উন্নত বিশ্বে অনেক দেশের চেয়ে বাংলাদেশে ভেরি হেলদি ইন্টারেস্ট রেট পাওয়া যায়। কিন্তু এরপর ওই যে ট্যাক্সের ভয় আছে, তারপর ইভেনচুয়ালি অনেকে দেশে আর স্থায়ী হতে চান না, মনে করেন যে ঠিক আছে বিদেশে যদি, মানে আপনি দেখতে পাচ্ছেন যে বড় বড় শিল্পপতিরা অনেকেই, স্পেশালি ফেইল্ড ওয়ান্স, যারা সাকসেসফুল এরা কিন্তু খুব কমই গেছে, তাই না? আপনি তাদেরকে হয়তো স্বাধীনতার পর অনেকে তাড়াতে হয়েছে বা মানে নিরাপত্তাহীনতার জন্য আদমজি ইস্পাহানি, আহমেদ বাওয়ানি ওনারা গিয়েছেন। কিন্তু এবারও বাংলাদেশে এখন যারা যে কটা মানে বিজনেস গ্রুপস আমাদের সাকসেসফুল ভালো করছে, ধরুন এপেক্স, স্কয়ার, এনারা কিন্তু বিদেশে চলে যাচ্ছেন না, তাই না? যাই আমার মনে হয় একটা হতে পারে যে বললাম ইন্ডিভিজুয়ালস, আরেকটা গ্রুপ আছে অনেকে বলে ব্যুরোক্র্যাটস, যে শুধু পলিটিশিয়ানদের বলছেন কেন, আমার যদি ঘুষের টাকা জমে যায় অনেক, এখন আমি তো এখানে এটা অপ্রদর্শিত থাকবে, সো কল্ড ব্ল্যাক মানি, এই টাকাটা আমি কি করবো, আমি বাড়ি কিনতে গেলেও এক সময় প্রশ্নের সম্মুখীন হবো, ইট কজেস অ্যান অ্যাংজাইটি। আপনি হয়তো এবছর জিজ্ঞেস করছে না, আপনার মনে আছে যে ওরা একটা স্যার নিশ্চয় স্বীকার করবেন যে অপরাধ তো কখনো তামাদি হয় না। আমাকে 20 বছর আগের একটা টাকার জন্য বলে ওই সময় যে আপনি জমিটা কিনেছিলেন, এখন আপনি আমাদেরকে ব্যাখ্যা করুন, আপনার তো বেতন ছিল কম, আপনি বিশ্ববিদ্যালয়ে কত টাকায় বেতন পেতেন। সেসব অনিশ্চয়তার কারণে অনেকে তার ওই যে ঘুষের টাকা, জমাকৃত টাকা, দুর্নীতির টাকা, আর শুধু ডে টু ডে ঘুষ না তো, ধরুন একটা বড় বড় পারচেজে, যে আমি একটা ইউনিভার্সিটিতে কাজ করি, সেখানে যে আমি একটা বড় পারচেজে 100-200 কোটি টাকা আমি সরিয়ে ফেলি, এটা আমি ঢাকা রাখতে চাবো না। সো এই টাকাগুলো অনেকে চাবে যে সিঙ্গাপুর হয়ে, আমি শুনেছি সিঙ্গাপুর খুব ইজিলি অ্যাকাউন্ট ওপেন করা যায় একটা, এবং কোম্পানিও ফর্ম করা যায়। আমাদের নিউজিল্যান্ডে তো দেখেছি যে অফ দ্য শেলফ, আপনি লয়ারকে বললে ইভেন অনলাইনে গেলে আপনি একটা মানে আপনি এমওইউ সহ এই যে কোম্পানির যে মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, এগুলো আপনি সব খুব অল্প সময় অল্প এফোর্টে আপনি মানে কয়েক ডলারই বানিয়ে ফেলতে পারেন, আর লয়ারকে বলে সে আপনাকে করে দেবেন। সো একটা ফার্স্ট ধরুন বৈধ টাকা অনেকে জাস্ট নিরাপত্তার খাতিরে অথবা ভবিষ্যতে বাড়িঘর কেনার জন্য, যেটা বাংলাদেশ ব্যাংক যেহেতু টাকা সহজে নিতে দেয় না, সেজন্য তারা অন্যায় পথে নেয়। তো এরা কিন্তু আদারওয়াইজ কিন্তু হয়তো ন্যায় পথেই নিত। ধরুন আমার এখন নর্থ সাউথ থেকে আমি একবার এসেছিলাম এখানে 3 মাসের জন্য, আমি আমার যে বেতনটা আমাকে যদি নিতে দিত, হয়তো লিমিট 5,000 বা এখন 9,000 করেছে, আমি তখন ওই না নিয়ে চলে গেছি, বা 9,000-এর বেশি সাথে হয়তো কোশ্চেন হচ্ছে কেউ হয়তো চেক করবে না, কিন্তু এত লম্বা একটা ফ্লাইট, স্যার ইউ হ্যাভ পাসপোর্ট, ইউ হ্যাভ ইমিগ্রেশন ইস্যুজ, আপনি চান না যে এই মানে লিমিটের উপরে টাকা নিয়ে আপনি আনডিক্লেয়ার্ড ধরা খান, মানে আমেরিকান এয়ারপোর্টে ঢাকা আছে। একটা গ্রুপ বৈধ, দ্বিতীয় গ্রুপ আমরা বললাম যে তার জমাকৃত বাট অবৈধ, ওই যে কোনো না কোনো ডিল থেকে পেয়েছেন। থার্ড যেটা বড় গ্রুপ,
এই ছোটগুলো নিয়ে কিন্তু আমাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড ভাঙতো না। বড় গ্রুপ হচ্ছে, আমি যদি এখানে বিদ্যুৎ প্ল্যান্টের কথা বলে বা একটা বিশ্ববিদ্যালয় দেবো, একটা হসপিটাল দেবো, একটা রীতিমতো নেইবারহুড বানাবো। গতবার এমন হয়েছে যে আশুলিয়ায় বলে যে ওই যে আমার দেশ বা আমার বন্ড একটা ইস্যু হয়েছিল, বেক্সিমকো সালমান রহমান সাহেব করেছেন, আপনাকে এত বড় লুক্রেটিভ আপনার প্রপোজাল দেবে যেখানে আমরা 12,000 একর নিয়ে আমরা একটা মেগা সিটি বানাবো, সেটার জন্য ধরুন 30-40 হাজার কোটি টাকা আমি রেজ করলাম, তাই না? কমার্শিয়াল ব্যাংক থেকে নিলাম, বন্ড ইস্যু সেটা তো করলাম। বোধহয় কাজ চলছিল, হ্যাঁ, এরকম একটা বিশাল দেখেছি। একটা জায়গা নিয়ে তো সেখানে কাজ চলছিল। এইখানে যদি আমার আলটিমেটলি কাজটা না করার কোনো ইচ্ছা থাকে, ধরুন আমি লোন করলাম, যে পাওয়ার প্ল্যান্টের কথা বললাম, এই টাকাটা আমাকে তখন পাঠাতে হবে সামহাও। ব্যাংক তো ডিসবার্স করবে আমাকে লোকাল কারেন্সিতে, তখন আমি এখানে হয়তো কাউকে দেব, তাকে কম, ধরুন ডলার 123 টাকা, আমি আপনার কাছে দরকার 140 টাকা করে দেবো, যদি আমাকে সেই ডলারটা আপনি নিরাপদে আমেরিকায় বা জাপান ইংল্যান্ডে জমা করতে পারেন। সেরকম কিছু লোক, এটা দলমত নির্বিশেষে, স্যার যেটা বলেছেন এটা ঠিক, যে বিভিন্ন দলেরই ক্রিমিনালস আছে, হয়তো আগে ব্যাংকিং এক্সপেরিয়েন্স আছে, সিঙ্গাপুরের লোক আছে, ব্যাংককের লোক আছে, দুবাইতে আছে, দুবাইয়ের প্রপার্টিগুলো হয়তো আমাকে, যে ঠিক আছে দাম 20%-30% বেশি পড়ুক, কিন্তু আমার আর কাউকে no questions asked, এরকম কিছু একটা সেফ হারবার ওখানে নেয়ার জন্য কাজ করে। একটা বিরতি নেই, ওয়ারিসুল করিম, জনাব ওয়ারিসুল করিম এবং বদিউর রহমান স্যার আছেন। একটা বিরতি নেই, দেশ সম্প্রতিকে ফিরছি, এক্ষুনি সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। পাচারের টাকা কবে ফিরবে বিষয়টি নিয়ে কথা বলছি। বদিউর রহমান আছেন, ডক্টর এ কে এম ওয়ারিসুল করিম আছেন। দুজনকে আবারও স্বাগত জানিয়ে আমি আলোচনায় ফিরে যেতে চাই। স্যার, বদিউর রহমান আপনার কাছে, সেটি হলো আমরা যেটা বলছিলাম যে এই যে বিভিন্নভাবে টাকা পাচার হয়ে যায় দেশ থেকে, বিভিন্ন উপায়ে আমরা নাম দেই, মানি লন্ডারিং নাম দেই, তারপরে এই যে বিনিয়োগের নামে এক ধরনের লন্ডারিং হচ্ছে সেটি আছে। অনেক ব্যাংক, আমার প্রশ্ন হচ্ছে ব্যাংকগুলো জানে যে এই মানুষগুলো টাকা আর কোনোদিন ফেরত দিবে না, বা টাকা ফেরত এদের কাছ থেকে আর পাওয়া যাবে না, এত বড় অঙ্কের টাকা, তারপরও ব্যাংকগুলো লোন দিচ্ছে এবং তাদের দৈন্যদশা, মানে দায়ীটা কে আসলে? এইটা তাদের কোন স্বার্থ হাসিল হচ্ছে বলে আপনার মনে হয়? মানে ব্যাংকের লোকজন জড়িত আছে কিনা? কারণ ব্যাংকের অবস্থা পুনরুদ্ধারের কথা বলছেন অর্থমন্ত্রী, সেখানে ব্যাংকের থেকে যদি এরকম থাকে, শস্যের মধ্যে যদি ভূত থাকে, তাহলে সেই ভূত আমি অর্থমন্ত্রী তাড়াবে কিভাবে? আমি নিজে বাংলাদেশ ব্যাংকে ছিলাম 14 অক্টোবর 1976 থেকে 28 ফেব্রুয়ারি 79 পর্যন্ত। সে সময় আমার একটা বিশ্বাস জন্মেছিল ওখানে চাকরি করার পরে, যে সৎভাবে চাকরি করার জন্য যদি ভেস্তে যায় তাহলে বাংলাদেশ ব্যাংকের লোক 1 নম্বরে যাবে। তখনকার অবস্থায় সেই সময় আমি সেটাকে দেখেছিলাম। বিবি দেবনাথ আমার ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোলের ছিলেন, গাঙ্গুলি ছিলেন ডেপুটি গভর্নর। তো ওনারা সরে জমিনে আমাদেরকে 1 বছরের ট্রেনিং দিয়েছে, 6 মাস কমার্শিয়াল ব্যাংকিং, 6 মাস সেন্ট্রাল ব্যাংকিং। এবং ইনহাউস ট্রেনিংয়ের মধ্যে সেখানে প্রথমেই ডক্টর কুলকার্নি আসছিল ইন্ডিয়ার থেকে, বিআইবিএম এ ট্রেনিংয়ের সময় প্রথম কথাই বলল যে ট্রেনিংটার অংশ ছিল দেশপ্রেম। ডু ইউ লাভ ইউর কান্ট্রি? প্রথম সবক ছিল দেশপ্রেমটা আছে কিনা। তো সেই জিনিসটা আমি কোরিয়াতে 1983 সালে গিয়ে দেখলাম। তারা আমাকে চ্যালেঞ্জ দিল একটা সেমিনারে, ইন্টারন্যাশনাল সেমিনারে, বললো যে তুমি যদি আমার এখান থেকে $10 উইদাউট লিগ্যাল ওয়ে পাসপোর্টে এন্ট্রি ছাড়া নিতে পারো, তোমাকে $10,000 দেব। তো বাঙালি বুদ্ধি আছে না, মাত্র 83-তে গেলাম, চাকরির মাত্র 4 বছর, কত রকমের বুদ্ধি টুদ্ধি শুরু করলাম। তাই বললাম নো, যতই হোক যেটি হোক, দেয়ার লাইস দ্য মেইন ডিসিশন। দেশপ্রেম আছে কিনা, দেশপ্রেম থাকলে চুরি হতো না, চুরিতে যেত না। 2 নম্বর, ব্যাংকের লোকজনদের স্বার্থ। ব্যাংকে যারা চাকরি করে তাদের তো ডিসিশন মেকিং পাওয়ার নাই। পরিচালনা পর্ষদ বা ব্যাংকের যে মালিক, ও যেভাবে চায় তাকে সেভাবে করতে হয়, নাহলে চাকরি হারাইতে হয়। অতএব কর্মচারীরা বড় জোর হয়তো আপনার শুনেপুটি একটু বাঘটাপ কিছু শেয়ার পায়, মেইন ডিসিশন তো উপরের থেকে আসে, মালিক থেকে আসে। তো মালিক সেটা করার সময় কার সাথে লিয়াজো করে? পলিটিক্যাল গভর্নমেন্ট। আপনার যত রকমের ফেরেশতা ওয়াজ নসিহত যে যেটাই করুক, ক্ষমতায় আসলে ওয়াজ সবাই করে, সবাই সাধু হয়, কিন্তু ক্ষমতায় এসে এই সাধুগিরিটা বাস্তবায়ন করে কিনা সেটা দেখার বিষয়।
আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট বা মন্ত্রীর নজরদারি কঠোর থাকলে শেয়ার বাজারে কেলেঙ্কারিতে হওয়ার কথা না। বোগাস রাবিশ বলবে অর্থমন্ত্রী 4,000 কোটি টাকা কোনো কোটির টাকা না, বাপের জায়গা নাকি বলবে। যেমন এখন গণভবন জাদুঘর করবে, কার বাপের জায়গা গণভবন? একটা প্রধানমন্ত্রীর সব সময় তো ছিল, প্রধান উপদেষ্টা ভবন ছিল, খালেদা জিয়ার সময় প্রধানমন্ত্রী ভবন ছিল, করবে। এখন পলিটিক্যাল গভর্নমেন্ট যদি আপনার সরকারি ভবনরে জাদুঘর বানাই দেয়, তারপরে আরেকটা মুভমেন্ট হলে যদি বলে যে না সংসদ ভবনটা লুই কার্নি না কে আছে ভালো করছে, এটা একটা জাদুঘর বানাই দেব। এখন পলিটিক্যাল ডিসিশন যদি আপনার ফেয়ার না হয়, সেটা ইন্টিরিম ইউনুসেরই হোক, ইউনুসের গভর্নমেন্টটা তো গভর্নমেন্টই না, দ্য মোস্টেস্ট ওয়াস্টেড গভর্নমেন্ট আমি সবসময় বলি। এটা কিছু ভায়োলেন্স ক্রিয়েট করছে, হিজ ফাদার অফ ভায়োলেন্ট। শান্তির জন্য নোবেল পাইছে, তারা অশান্তির জন্য আরেকটা নোবেল দিতে পারে এরকম হবে। তো রাজনৈতিক নেতৃত্ব যদি পৌঁছে যায়, দেশপ্রেম যদি না থাকে, রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে যদি ফাঁক ফোকর থাকে, কেমন বিচার ব্যবস্থার মধ্যে যদি বিচারহীনতা হয়, তাহলে আর রোধ করবে কে? নিজের বিবেক। তো বিবেক রোধ করলে তো কোনো আইন লাগে না। আর রোধ করবে কে? প্রতিরোধ, সামাজিক প্রতিরোধ। সমাজ আপনার চোরকে প্রশ্রয় দেয় কিনা, সমাজ সেটা মেনে নেয়। কারণ চুরি করে যদি টাকার মালিক হইতে পারে, এমপি হইতে পারে, গাড়ি বাড়ির মালিক হইতে পারে, মন্ত্রী হইতে পারে, তো সিস্টেম যেটা জায়েজ করে দেয়, সেখানে গলাবাজি করে কাজ হবে না। স্যার, আমি আপনার ওই প্রশ্নের রেশটা ধরেই আসলে ডক্টর এ কে এম ওয়ারিসুল করিমকে প্রশ্নটা করতে চাই। নেতৃত্বে যদি পছন্দ ধরে, কিংবা এই যে এত সব সংকট, যেখানে মানে মানুষের বিবেক এবং মানুষের দেশপ্রেম বোধ যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে যদি আসলে সঠিক নৈতিকতা না থাকে, তাহলে আমরা আসলে এই যে বলছি যে সব কিছু সমাধান করে ফেলবো, টাকা ফেরত নিয়ে আসবো, খুব কম সময়ের মধ্যে ব্যাংকিং খাতগুলোকে আবার স্ট্রং করে দাঁড় করানো হবে, নানাবিধ সমস্যা তো দেশের মধ্যে আছেই, আসলেও কি সম্ভব কিনা? স্যারের প্রশ্ন ধরে আপনাকে প্রশ্নটা করতে চাই। দেখুন, এটা খুবই দুরূহ। আমি চেয়ারম্যান স্যারের ওই কথার 100% একমত যে পেট্রিয়টিজম, আমাদের দেশপ্রেম হচ্ছে বেসিস। এটা ছাড়া মানে আমরা এথিক্যাল ভ্যালুজ এগুলো যদি ন্যূনতম চর্চা না থাকে, তাহলে আপনি যতই অ্যারেঞ্জমেন্ট করুন, যত পাহারা দেওয়ার চেষ্টা করুন, আপনি সাকসেসফুল হবেন না। কিন্তু একটা কথা আছে যে এখন ব্যক্তির উপর যদি আপনি ছেড়ে দেন, এত বড় বড় প্রতিষ্ঠান, ধরুন বাংলাদেশ ব্যাংক, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, অথবা এয়ারপোর্ট, ইমিগ্রেশন, সেজন্য মোস্ট অফ দ্য কান্ট্রিজ তারা ধরেই নেয় যে একজন ইন্ডিভিজুয়াল তার ইনসেন্টিভ আছে টু বি করাপ্ট। ওই যে স্যারকে যে ওরা চ্যালেঞ্জ দিল যে তুমি মানে মানুষ মাত্রই তো একটু ভালো থাকতে চায়। এখন ভালো থাকতে চাওয়াটার জন্য এটাকে আমরা বলি নিড, মানে ওয়ান্টস আর আনলিমিটেড। ইকোনমিক্সের একটা কথা আছে না, যে অভাব অপূরণীয়। আপনাকে আমি একটা অভাব পূরণ করে দেবো, আপনার এরপর আরেকটা, মানে হায়ারার্কি মেনটেন করে এটা উপরের দিকে যাবে। আপনাকে যেটা প্রয়োজন, উন্নত বিশ্ব যে কাজটা করেছে, যে গভর্নেন্স সেটিং, ইনস্টিটিউশনাল সেটিং এমন করেছে যে আপনি চাইলেও পারবেন না। স্যার পারেন না কেন? ধরুন জুতার নিচে করে বা বইয়ের ভিতর করে আমরা অনেক সময় যে মানে গোল্ডের ইত্যাদি আমরা মানে সোয়ালো করে নিয়ে আসতে চাই। যদি আপনার পথে পথে আপনার কাজ যদি আমি চেক করি, আমার কাজ যদি স্যার চেক করেন, যেটাকে আমরা ইন্টারনাল কন্ট্রোল বলি, যে দ্য পারফরমেন্স, দ্য জব অফ ওয়ান পার্সন ইজ অটোমেটিকলি চেকড বাই দ্য জব অফ অ্যানাদার পার্সন। মানে উনি আপনার শত্রু না, আমার কাজটাই, যেমন খাতা আমরা যদি ঢাকা ইউনিভার্সিটি থাকতে আমরা দুজন এক্সামিন করতাম, আপনি একবার দেখে দেবেন, আপনি খাতার উপর কোনো মার্ক দেবেন না, আপনি অন্য জায়গায় আপনার মার্কগুলো লিখে রাখবেন, খাতায় কোনো দাগ, কোনো কাটাকাটি দরকার নেই, সেম বান্ডেল খাতা আমার কাছে আসবে। সো আমি আবার দেখছি, এখন আপনার দেখা আমার দেখা দুটো অ্যাভারেজ হবে, যদি ডিফারেন্স বেশি হয় তাহলে এটা থার্ড এক্সামিনেশনে যাবে। তেমনি ব্যাংকের হাজার হাজার আমি নিজেও, আমার লাইফের কিন্তু প্রথম জব একটা কমার্শিয়াল ব্যাংকে। আমার ফ্যামিলির, আমার বোন স্ট্যান্ড চার্টে প্রায় 17 বছর কাজ করেছে, এখন বিদেশে থাকেন। ব্যাংকার্সরা জেনারেলি কিন্তু অনেস্ট, এবং আমি বলছি না যে তারা খুব সুপেরিয়র, কারণ ব্যাংকের সিস্টেমই এমন। আপনি ইভেন ভল্টটা খুলতে গিয়ে স্যার একজন একটা চাবি ঘোরাবে, দুজন লাগে, আরেকজন আবার ঘোরাবে, এটা আবার ক্লোজ করার সময় আরেকজন। তার মানে আপনি চাইলেও কিন্তু যে মানে টাকা পকেটে বা ইয়েতে। এখন এইখানে মানে মেজর করাপশনগুলো এটা বড়রা করছেন, বোর্ড অফ ডিরেক্টরস, পার্টিকুলারলি বোর্ডগুলো। স্যার আমরা থিওরিটিক্যালি জানি যে শেয়ার হোল্ডার্স রিপ্রেজেন্টেটিভ, যেমন জনগণের ভোটে যেমনি আমরা এমপি বা মন্ত্রী নির্বাচিত হই, ব্যাংকের শেয়ার হোল্ডাররা দে আর সাপোজ টু ইলেক্ট দেয়ার ডিরেক্টরস। কিন্তু এই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নামে আমরা স্পেশালি ন্যাশনালাইজড কমার্শিয়াল ব্যাংকগুলোতে, আগে যখন অল্প কটা ব্যাংক ছিল, সবই তো 6টাই তো ছিল ন্যাশনালাইজড, আর এখন প্রাইভেট ব্যাংকের
ডিরেক্টর হওয়ার জন্য আপনি হয়তো অল্প কিছু শেয়ার আছে, ইভেন মানে রেগুলেশনই বলছে যে 2% শেয়ার হোল্ড করলে আপনি ডিরেক্টর হতে পারেন। 2% করার জন্য তো কয়েক হাজার কোটি টাকা দরকার। এটা করার পর আপনি যদি কলিউশনটা তৈরি হয়, ব্যাংকের একটা বড় সীমাবদ্ধতা হচ্ছে যে আপা সোনিয়া, যে লেভারেজ, মানে আপনার 5,000 কোটি টাকা বিনিয়োগ করলে আপনি 80,000 কোটি টাকার ব্যাংকের মালিকানা পেয়ে যাচ্ছেন। বুঝতে পেরেছেন? আজকে আপনি আজকে রাতে দেখুন যে সিটি এত সাকসেসফুল ব্যাংক বা প্রাইম ব্যাংক, ওদের টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন কত? এটা হলো সব শেয়ার হোল্ডার মিলে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে পুরোটা ধরুন আপনি কিনে নিলেন, তার নেওয়ার পর আপনি সবগুলো ডিরেক্টর আপনার, কিন্তু যে পরিমাণ ডিপোজিট আপনি হ্যান্ডেল করছেন, যা অ্যাসেট আপনি হ্যান্ডেল করছেন, তার পরিমাণ মিনিমাম 20 গুণ, কোথাও কোনো কোনো ক্ষেত্রে 30-35 গুণ। অ্যাজ এ রেজাল্ট আপনার পক্ষে ওই টাকা থেকে 5-6 হাজার কোটি টাকা, কারণ আপনার বিনিয়োগ কোনোভাবেই 1,500-2,000 কোটি টাকার উপরে না, আগে তো শুরুতে তো 5 কোটি দিয়ে হয়েছেন, এমনকি 5 লক্ষ দিয়ে এনবিএল সহ এগুলো যখন হয়েছিল, আমার ধারণা 20 জন মিলে 1 কোটি টাকা করার পর ব্যাংকের পারমিশন পেয়েছিলেন, মানে 5 লাখ টাকা দিয়ে আপনি কয়েকজন মিলে একসাথে টাকা দিয়ে। এখন আপনার হাতে এমন পরিমাণ, ধরুন আমি সামান্য একটা 15,000 টাকা বেতনের কর্মচারী, কিন্তু আমাকে আপনি দিয়েছেন 500 কোটি টাকার গোল্ডের হ্যান্ডেল করা, সো এর সামান্য একটা অংশ যদি নিতে পারি, ব্যাংকের কারো না কারো যোগ সাজস ছাড়া ওই লোনটা অ্যাপ্রুভাল হয় না। ব্যাংক যে টাকাটা বিদেশে পাঠিয়ে দেয় তা না, লোন অ্যাপ্রুভাল হওয়ার পর আমি যেহেতু ফেরতই দেবো না, তাহলে দেশে রেখে আমি কি করবো? 2-1টা ইনস্টলমেন্ট হতে দেই, ইভেন আমি যদি 2-3 বছরও যদি আমি ঠিকঠাক মতো রিলিজিয়াসলি পে করি, ধরুন 800 কোটি টাকা আমি যদি প্রতি মাসে 1 কোটি টাকা করে ফেরত দেই, মিনিমাম 4-5 বছর দেওয়ার পর আমার মাত্র 60-70 কোটি টাকা খরচ হবে, তারপর বাকি 700 আমি নিয়ে যাব, এরপর আমি বলবো যে বাবা তুমি যে লোন দিয়েছিলে, আমি যে প্রপার্টি করেছি তুমি নিয়ে যাও, আপনি আমার এটা কনফিসকেট করলেন। আচ্ছা 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 আচ্ছা, এ নিয়ে আরো বিস্তারিত জানবো যে এটা এর মানে সলিউশনটি কি, সমাধানটা কি, এবং বদিউর রহমান স্যার আছেন, এবারের বাজেট নিয়েও একটু কথা বলবো এই বিরতির পরে এসে। দর্শক থাকুন সাথে, ফিরছি এক্ষুনি দেশ সাম্প্রতিক। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার, দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছি। 5,000 টাকা ফিরবে কবে, এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। আমার সাথে বদিউর রহমান আছেন, ডক্টর এ.কে.এম. ফয়সাল করিম আছেন। আমি আলোচনাতে আবারও চলে যেতে চাই, বদিউর রহমান স্যারকে শুরুতেই যুক্ত করে নিতে চাই, যেহেতু আপনাকে পেয়েছে। এবারের বাজেট নিয়ে একটু কথা বলতে চাই, কারণ এনবিআর এর উপর এবার একটা বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে, প্রায় 6,40,000 কোটি টাকা মতো এনবিআর এর উপর দায়িত্ব দেওয়া হচ্ছে রাজস্ব আদায়ের ক্ষেত্রে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি কি আসলে এনবিআর এর উপর এক ধরনের চাপ হয়ে গেল কিনা, আপনার কি মনে হয় স্যার? আপনি বাজেট নিয়ে একটু বলেন। জি, ধন্যবাদ। আপনার এনবিআর এর কালেকশন তো হইল 6,04,000 কোটি টাকা, 6,04,000 আর অন্যান্যগুলা মিলিয়ে 6,95,000 কোটি। 18 কোটি মানুষের দেশে 6,04,000 কোটি টাকা কালেকশন করা মোটেই অবাস্তব কিছু নয়। আপনি করবেন কিনা, করার সদিচ্ছা আছে কিনা। সদিচ্ছা থাকলে, আমি প্র্যাকটিক্যালি ওই চেয়ারে ছিলাম, 36,000 কোটি টাকার বাজেট ইনহেরিট করেছিলাম ট্যাক্স তিনোটাতে, কাস্টমস, ভ্যাট এবং ইনকাম ট্যাক্স। 36,000 কোটি টাকার থেকে 43,850 কোটি টাকা আমি টার্গেট নিলাম, কিন্তু অ্যাচিভ করেছি 47,000 কোটি টাকার বেশি। এটা নির্ভর করবে আপনি কাকে চেয়ারম্যান দিলেন, তিনি কতটুকু শক্ত থাকবেন, তার টিম কতভাবে চালাবেন, এক, তার উপরে অন টপ অফ অল গভর্নমেন্টের সদিচ্ছা কতটুকু থাকবে। সেটা যেই গভর্নমেন্টে হোক, তিনউদ্দিনের, ফখরুদ্দিন, মাইনুদ্দিন, মাসুদউদ্দিনের গভর্নমেন্টে হোক, কিংবা তারেক জিয়ার গভর্নমেন্টে হোক, হাসিনার গভর্নমেন্টে হোক, গভর্নমেন্টের সদিচ্ছা কখন থাকবে। সরকার প্রধান যদি ক্লিয়ারলি মেসেজ দিতে পারেন যে সরকার প্রণীত বিধিবিধান অনুযায়ী যার কাছে যেইটুক পাওনা আছে সেইটুক নেওয়া হবে, কেউ কোনো বাধা দেবে না, কোনো প্রবলেম না, কোনো টাকা না। আমি যখন নেওয়া শুরু করলাম, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ওনার থেকে অপ্রদর্শিত ট্যাক্স নিলাম তো। 12 বার বাজেট দিয়েছে সাইফুর রহমান সাহেব, তার থেকে নিলাম তো। বিশাল ব্যাপার, কিন্তু এটা হ্যাঁ ওই জিনিসটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। এবং সাইফুর রহমান সাহেব আমাকে বললেন, হি ওয়াজ ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং মিনিস্টার, আই ওয়াজ হিজ এডিশনাল সেক্রেটারি ইন ইকোনমিক রিলেশনস ডিভিশন। উনি আমাকে ডাইরেক্ট টেলিফোনে বললেন, ইতা বদিউর আমার সাথে কিতা শুরু করলা, তুমি না আমার এডিশনাল সেক্রেটারি ছিলা। আই এম স্টিল ইউর এডিশনাল সেক্রেটারি স্যার। আপনি নিজে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, 12 বার বাজেট দিয়েছেন, ব্যস্ত ছিলেন, কিছু টাকা ফাঁক করে এফডিআর রয়ে গেছে, হ্যাঁ, তো সেটা দিতে পারেন না, এখন ফিয়ন সাপ্লাইয়ার দিয়ে পাঠাই দেন, আমি রিসিপ্ট পাঠাই দেবো।
তাহলে সেই গাছটুক থাকতে হবে। শুধু প্রেসিডেন্ট হওয়া বাকি রইল মওদুদ সাহেব, আর সবটা তো হইলেন। জি জি। হ্যাঁ, তো তার থেকে নিলাম পর তিনি তো আমাকে আটকানোর জন্য হাইকোর্টে রিটই করতেছিলেন। বেকায়দার ব্যাপার না? আমার ইন্টেলিজেন্স দিয়ে যে ব্যাংকে টাকা রাখলো ধরলাম, ওই ব্যাংকের এমডি সাহেব বলে স্যার আমি তো এটা আপনাকে স্টেটমেন্ট লিখিত দিতে পারবো না। আসলে আপনি দিতে পারবেন না, আমি তো পয়সা খরচ করে স্টেটমেন্ট বের করে ফেলছি। এনবিআর এর চেয়ারম্যান একটা ফান্ড আছে গভর্নমেন্ট দিয়ে, এটা অডিট হয় না। এটা মনে হইলো আমার আপনার পছন্দ হইলে আপনাকেও দিয়ে দিতে পারবো, এরকম চেয়ারম্যানের ক্ষমতা। ওইটা খরচ করি তো আপনার স্টেটমেন্ট আমি নিয়ে আসছি। যদি আপনি এই কাগজটা লিগালি না দেন তাহলে ইউ উইল বি কো অ্যাকিউজড। মধু সাহেব আমাকে টেলিফোন করে, তখন আমি দেশি হয়ে গেছি। আগে আমার চেনে না, তখন আমি দেশি ওরা আমার কিছু করতে পারতেছে না, আপনি আমার এভাবে করতেছেন। আর এখান দিয়েও হাইকোর্টে আমার বিরুদ্ধে রিট করতেছে। ওই স্টেটমেন্ট আমার ইন্টেলিজেন্স বলতেছে স্যার এটা কোর্ট বসার আগে, জাজ সাহেবরা উঠার আগে যদি এটা সাবমিট করতে না পারেন তাহলে তো ওনাকে ধরা যাবে না। পরে ওখান থেকে জোর করে আনে। অতএব এখন সরকার প্রধান যদি বলেন যে আমার ট্যাক্স যা আছে কড়াকান্তি হিসাব করে নেবেন, আমার মন্ত্রীদের নেবেন, উপদেষ্টাদের নেবেন, খালি নেবেন না ওনারাও বলবেন যে এরাও দেবেন, আমার যে এমপি আছে, বিরোধী দলের এমপি আছে তাদের কড়াকান্তিতে নেবেন, তারপরে আমার পলিটিক্যাল পার্টি যা আছে নেবেন। কিছু না, প্রান্তিক পর্যায়ে, একেবারে প্রান্তিক পর্যায়ে। এবার তো বলা হচ্ছে যে প্রান্তিক পর্যায় থেকে মানে গ্রাম অঞ্চল থেকেও রাজস্ব আদায় করার প্রকল্প নিচ্ছে। আপনি যেগুলো প্রকল্প তো পড়ে সেটা হইলো আপনি আওতা বাড়াবেন, যেটা বলে নেট বাড়ানো। নেটটা শুনতে আমার কাছে খারাপ লাগে, জাল দিয়ে আটকাবেন, জোর করে বাড়াবেন। এটা আওতা সম্প্রসারণ করবেন, সবার কাছে টাকা আছে আপনি আনার জন্য। ওই যে বললাম পলিটিক্যাল নির্দেশনা, আমি আদায় করা শুরু করলাম তখন কি করলো, সরকার তো রাজনৈতিক সরকার ছিল না, আমার বদলি করে দিল। আচ্ছা, শেখ হাসিনা তার মুখে বলে তার পিএনএ 400 কোটি টাকা, এটা যেন গর্বের বিষয় হয়ে গেল। সাইফুজ্জামান নাকি যাবে একটা ভূমিমন্ত্রী, তার কয়েকশো বাড়ি বিদেশে, এগুলো যেন একটা ক্রেডিটের বিষয় হয়ে যাচ্ছে। আপনার লাভ পর্যন্ত ভালো, একার যোগ হইলে লোভ হয়ে যায়, সেটাকে চেক দেওয়ার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থা শক্ত হইতে হয়। আপনি তা করবেন না, সোরকে প্রশ্রয় দিবেন, সোর এসে এমপি হয়ে যাবে। কোথাকার থেকে ওই লক্ষ্মীপুরে পাপবুল নাকি আসছে, হে এখানে এমপি হয়ে যায়, কে করে, তার বউ হয়ে যায় এমপি। তো রাজনৈতিক ক্ষমতায়ন যদি আপনার অপসংস্কৃতির থেকে সংস্কৃতিতে পরিণত হয়, সোরের টাকা যদি ক্ষমতাশালী হওয়া যায়, তো সেখানে আপনি পাহারা কাকে দিবেন? পুলিশ চুরি করে, পুলিশের বেনজির, ও পুলিশের বড় প্রধান, এখন সে এত বড় সোর, তো কেউ টের পায় নাই, সবাই চেইনের মধ্যে টের পেয়েছে। লোন স্যাংশন করে যারা করে তারা এগুলা লিয়াজও করে। আমি হাউস বিল্ডিং লোন নিলাম একটা ব্যাংক থেকে 1,20,00,000, আমাকে তখন সব বন্ধক নিল। দেখেন আমার বেলা কি টাইট, যে আমার বয়স বেশি, আমার এক ছেলেও বন্ধক, সে আবার কো অ্যাপ্লিক্যান্ট, আরেক ছেলে গ্যারান্টর, তার বাড়ি বন্ধক। সবগুলো নেওয়ার পরে বললাম যে আর আমার 50 বছরের পুরানো বউ একটা আছে, এটা নিয়ে যান, সব আপনাদের হয়ে যায়। তো ওইখানে যদি এত টাইট হয় তাহলে বেসিক বাচ্চুর টেলিফোনেই প্রোফাইল পাস হওয়ার আগে তার 100 কোটি রিভার্স হয়ে যায় কিভাবে? হাউ কাম? তাহলে রাজনৈতিক নেতৃত্বের ছাগল নাচে খুঁটির জোরে ওই দিক থেকে গ্রিন সিগন্যাল না পাইলে সে কেমনে ধরার বাইরে থাকে? মুখের কথা, কাগজ সাবমিট হয় না, হয়ে যায় ওই ইন্টারনেট পশ্চিম পাশে, এখানে বসে কি কাগজ সগজ তৈরি করে কিভাবে হয়? সব একজোটে হয়ে যায়। নিচের গুলা বেশি পারে না, তার চাকরির বয় থাকে, হয়তো 1 লাখ 2 লাখ 5 লাখ পায়। এবার আমি একটু তদবির করলাম একজনের সামান্য একটা বিদেশ যাওয়ার, দেখা গেল জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত আমার সিনে দেখে খুশিতে, সেক্রেটারি সিনে, কিন্তু সেক্রেটারি তারে ডাকিয়া বলে যে 1 লাখ টাকা না দিলে হবে না, 1 লাখ টাকা লই ফেলছি। আপনি ঠেকাইবেন কিভাবে? প্রমাণ দিবেন কিভাবে? তো এখন বাজেটের এটা সম্ভব, ইট ইজ রিয়েলি পসিবল। ইট ডিপেন্ডস পলিটিক্যাল মাস্টার্সটা কি চাইবেন আর কাকে দিবেন। এখন আপনি দুদকের মুভমেন্ট চলে গেছে, একটা দুদক করতে পারতেছেন না এতদিন ধরে, 17 বছর কি হোমওয়ার্ক করছেন, 15 বছর বিদেশ থেকে কমিউন হয়ে আসছেন, দুদক করতে পারতেছেন না, তাহলে দাল মে কুছ কালা হয়। আপনি মানবাধিকার কমিশন করতে পারতেছেন না, ওই যে 133টা ইউনিসের অধ্যাদেশের মধ্যে 98টা করলেন, বড় বড় সুপ্রিম কোর্টের হেটাও বাদ দিলেন, দুদকেরটা করতে পারলেন না, এখানে মানবাধিকার করলেন না। কারণটা কি? গুম কমিশন। আর গুম তো নিজে সালাউদ্দিন সাহেব, নিজে স্বরাষ্ট্রমন্ত্রী গুম হয়েছে, তো ওনার থেকে বিস্তারিত জানি না কেন, গুম কে করলো, কেন করলো, কিভাবে হইলো, তো আপনি সেটা করতেছেন না। তাহলে তো সদিচ্ছা
আছে বলে তো মনে হয় না, বলে আরো রিফাইন করবেন, আরো বড় করে ফাঁস করবেন। 9 মণ ঘি উঠবে, রাধা নাচবে, আগে যেটা আছে এটা দিয়ে শুরু করেন না, তাহলে না আমি বুঝতাম। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জেস্টার প্রস্টার ভালো, সিম্পল চেষ্টা করতেছে, কিন্তু ওভারঅল সেটা দিয়ে হয়। আপনি রাতারাতি দখল করে ফেলতেছেন সমস্ত মেয়র পদগুলোতে, আপনার প্রশাসক বসাই দিবেন ভোটের আগে, ওটা করবেন। তো তাহলে এগুলাকে পুষতে হবে, আবার এগুলো আবার ওইরকম করবে, আবার ওই সেই আপনার যে ব্যাংক, ইসলামী ব্যাংক, শক্তিশালী ব্যাংক কোথায় পড়ে গেল, এসালাম হয়ে যাবে, আবার বেসিক বাচ্চি হবে। এই যে এখন ব্যাংকের থেকে আমার বউ সামান্য 5 লাখ টাকা এখানে ডাবল ডিপোজিট স্কিমে রাখছে, এখন কোথায় যায় শুনি এসছে, বলে যে ওই ব্যাংক আর টাকা দিতে পারবেন না, আমার বলে যে 7 মাস গেছে উঠে গেল। অসংখ্য ধন্যবাদ বদিউর রহমান। আমি ডক্টর এ কে এম ওয়ারিসুল করিম আপনার কাছে প্রশ্ন রাখতে চাই না, অনেকগুলো প্রসঙ্গ কিন্তু উঠে এসেছে জনাব বদিউর রহমানের আলোচনা থেকে, এবং একটি কথা খুব মনে ধরেছে, সেটি হলো লাভ, যখন লাভ পর্যন্ত ভালো, কিন্তু লাভের সাথে যখন একার যুক্ত হয় তখন সেটি লোভ হয়ে যায়, এবং এই লোভই আসলে যত রকমের আর্থিক অনিয়ম এবং দুর্নীতির কারণ হয়ে দাঁড়ায়। আপনার মতামত এবং মন্তব্য দিয়ে শেষ করি। জনাব বদিউর রহমানের আলোচনা আপনার দর্শকরা নিশ্চয়ই উপভোগ করছেন। আমি এখানে বসে আমি নিজে মন্ত্রমুগ্ধের মতো আমি শুনছি, শিখছি। হ্যাঁ, সো আমি গ্ল্যাড, থ্যাংক ইউ যে স্যারের সাথে ডেকেছেন। আমার কথা হচ্ছে এই পরিমাণ রাজস্বের লক্ষ্যমাত্রা এটা অ্যাচিভ করা সম্ভব। আমাকে আরেকজন এনবিআর এর ফর্মার মেম্বার, পরে সচিব হয়েছেন, তো উনি বলেছেন যে আপনি আমাকে ইন্ডিপেন্ডেন্স দিয়ে দেন, মানে আমাকে কেউ নাক গলাবে না, কেউ আমার কাজের মধ্যে, এবং রুলস অনুযায়ী আমি 10 লক্ষ কোটি টাকা উঠিয়ে দেবো। এটা পসিবল। আমার একটু ভিন্ন চিন্তা আছে। আমার কথা হচ্ছে আমাদের ইকোনমি হাই ট্যাক্স, বা এখন যদি আপনি 10 লক্ষ কোটি টাকার কথার কথা যদি আপনি উঠাতেও পারেন, ইকোনমি সাইজ হচ্ছে 60 লক্ষ কোটি টাকার। এই ইকোনমি সাইজের এই যেখানে 18 কোটি মানুষের মধ্যে আবার তো ট্যাক্স জমা দিচ্ছেন কয়জন, রিটার্ন জমা দিয়েছেন প্রায় 40-42 লক্ষ মানুষ, 3 নাম্বার আছে 1 কোটি 20 লক্ষের মতো। যারা জমা দিয়েছে তাদের মধ্যে আবার অর্ধেকের বেশি জিরো ট্যাক্স দিয়ে দিচ্ছেন। লার্জ ট্যাক্স পেয়ার ইউনিটস আর আপনাদের অল্প কয়েকশো। সো আমাদের এখনও কিন্তু হাতে গোনা বড় বড় প্রতিষ্ঠান। আমরা হ্যাঁ, এর বাইরে কালো টাকা অনেক। আমি মাঝে মাঝে যেটা বলে ফেলি যে কোনো ডায়াগনস্টিক সেন্টার, কোনো হসপিটাল, কোনো প্রাইভেট স্কুল, প্রাইভেট কলেজ, প্রাইভেট ইভেন ইউনিভার্সিটি, মানে বিভিন্ন জায়গায় আমাদের টাকা কিন্তু জমে আছে, যেটা আমরা খোঁজ খবর পাচ্ছি না। ওনারা তো টোটাল ট্যাক্স নেটের বাইরে। আমাদের ধরুন খাতুনগঞ্জের অনেক ব্যবসায়ী, যেদিন কনজেকচার যে আমাদের এক কলিগের শ্বশুর, উনি অবাক যে তোমাদের নর্থ সাউথে, ওরা বলে যে আমরা তো প্রতি মাসেই 1 লাখ টাকা ট্যাক্স দিই। ওরা বলে আমাদের পুরো বছরে ট্যাক্স দিই আমরা 10,000, আমাদের ডেইলি বিক্রি হয় 1 কোটি। তো এসব জায়গায় আমাদের ট্যাক্সের পটেনশিয়াল আছে। আমার মতে সরকারকে যেখানে দ্য বিগ ফিশ যেখানে আছে, সেখানে আপনাকে আগে ট্যাপ করতে হবে। সেটা না করে যদি আপনি দরিদ্রের উপর ধরুন সবজি বিক্রি করে বা ভ্যান গাড়ি চালায়, বা ওই যে সেখানে এবার খুব বেশি চাপ দিচ্ছে না। আমি মনে করি যে 1,000, 3,000, 5,000 স্যার যে লক্ষ্যমাত্রা ওনারা করেছেন, 1,000 টাকা যে কোনো দোকান যদি সারা বছর চলে, তার পক্ষে 1,000 টাকা ট্যাক্স দেওয়া পসিবল প্যাকেজ। এটাও আই উইশ যে ওনারা সাকসেসফুল হন। কিন্তু মোটা দাগে আমাদের চলতি বছর যদি আপনি দেখেন পারফরমেন্স, এ পর্যন্ত এনবিআর এর পার্টটা, যেটা এবছরের লক্ষ্যমাত্রা 6 লক্ষ 4 কি 5,000, সেটা এ পর্যন্ত 4 লক্ষ কোটি টাকাতে পৌঁছাতে পারে না এনবিআর। স্যারের সময় স্যার এক্সিড করেছেন, সেই সময় অর্থনীতির আকার ছোট ছিল। এবারে ওনারা, আমি সর্বশেষ খবর যেটা পেয়েছি এনবিআর এরই প্রজ্ঞাপনে, যে 3 বছর 11 মাস, মানে 11 মাস এবং 20 দিন, মানে জাস্ট মানে জুনের 20-21 তারিখ পর্যন্ত ওনারা পেরেছেন 3,389,000। তো আমি ধরে নিলাম ওনারা বলছে আরো 25,000 কোটি টাকা উঠবে 10 দিনে। যদি এর অর্ধেক উঠে 4 লক্ষ কোটি টাকা মনে হয় পৌঁছা যাবে। তো 4 লক্ষ থেকে 6 লক্ষ হতে হলে 50% বাড়তে হয়। আপনি হয়তো 10 জন মানুষ থেকে 1 কোটি টাকা করে বা 100 কোটি টাকা করে নিতে হবে। তখন 100 কোটি টাকা করে যদি 10 জন থেকে নেন, কত হয়? 1,000 কোটি টাকা। খুব বেশি টাকা কিন্তু না। আপনার 1 লক্ষ কোটি টাকা পৌঁছাতে হলে এরকম বড় বড় মানে জায়গা বের করতে হবে। সো এবং এতগুলো বড় জায়গা আছে কিনা, আমার মতে ব্যাপকভাবে আমাদের দেশে কর ফাঁকি হয়। আরেকটা জিনিস অনেকে আলোচনায় আনেন না, সেটা হলো আমরা সরকারি কর্মকর্তা, তাদেরকে যে মানে দেয়া বেতন থেকে যে ট্যাক্সটা আমরা কেটে নেই, এটা কিন্তু একটা জিরো সাম গেম। কারণ আমার বেতন দেয়, ধরুন আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, তখন আমরা কিন্তু যেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে যা বেতন ছিল ওটাই কিন্তু নেট পেতাম। আমরা জানতাম না গ্রস বেতন কত। এখন এটা নিয়ম করেছে যে গ্রস একটা বেশি অ্যামাউন্ট দেবে, ধরুন 78,000 টাকা দেবে, আমি হাতে পাবো 54,000, আর 22,000 টাকা হয়তো ওনারা 24,000 টাকা ট্যাক্স নিয়ে যাবেন। এটাতে কিন্তু সরকারের না কোনো লাভ হচ্ছে না লোকসান হচ্ছে,
কারণ সরকারি প্রতিষ্ঠানের মানে যাবতীয় ব্যয় সরকারের, সেই তাদের বেতন থেকে আবার ওনারা কেটে নিচ্ছেন। সো অ্যাকচুয়াল রেভিনিউ কালেকশন কিন্তু মাচ লেস, মাচ স্মলার দেন মানে হোয়াট উই সি অন পেপার। যেটা আপনি করতে পারবেন যে প্রতিষ্ঠানগুলোকে আরো দক্ষ করা, যে চাইলেও আমি বুঝলাম যে 2-4 জন তো দুর্নীতিবাজ আছেন, কিন্তু মেজরিটি তো দক্ষভাবে মানে রিলিজিয়াসলি কাজটা করতে চান, তাদেরকে ট্রেনিং। আমার একটা প্রস্তাব আছে স্যার, যে এনবিআর এর নিজস্ব ক্যাডার দরকার, যে আপনাদের অডিটের জন্য হাইলি কোয়ালিফাইড, একটু বেটার বেতন। ধরুন আপনি যদি স্পেশালাইজ, আমরা এখন চুক্তিভিত্তিক নিচ্ছি না অনেক জায়গায়, যেমন গত তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিমের সময় একটা আমরা সব জায়গায় দেখতাম যে যারা যারা ভিসি হয়েছেন, অফকোর্স যে একটা গৌরবের ব্যাপার, ওনারা বিশ্ববিদ্যালয়ের স্কেলে পেয়েছেন, কিন্তু এক জায়গায় আমি উল্লেখ করছি না, সবচেয়ে বড়টাতে, সেখানে অ্যাপয়েন্টমেন্টে ছিল যে উনি বর্তমান পদে যে বেতন ভাতা পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে উনি তাই পাবেন। দেখুন, তার মানে যে আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিট থেকে মিনিমাম 3 থেকে 4 গুণ বেতনে আপনি, তো ইত্যাদি না করে আপনি সেখানে ধরুন একটা এনবিআর এর জন্য স্পেশালাইজড ক্যাডার, অডিট ইমপ্রুভ করা, দুদক আর ল এনফোর্সমেন্ট এবং কোর্টস আরো শক্তিশালী করা। সহযোগিতা ছাড়া কিন্তু পারবেন না। অসংখ্য ধন্যবাদ ডক্টর এ কে এম ওয়ারিসুল করিম এবং বদিউর রহমান, দুজনকে ধন্যবাদ জানিয়ে দর্শক আজকের মতো শেষ করতে চাই। ধন্যবাদ সবাইকে।